নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কেদার রাজা। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের 10ম পর্ব। রাত্রে শরতের ভালো ঘুম হলো না। অচেনা জায়গা ভালো ঘুম হবার কথা নয়। দেশের বাড়ি ছেড়ে এসে পর্যন্তই তার ঘুম তেমন হয় না। কিন্তু কাল রাত্রে কি জানি কেমন হলো, বাবার কথা মনে হয়েই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, শরৎ প্রথম দিকে তো চোখের পাতা একটুও বোঝাতে পারেনি। প্রভাসের বৌদিদি তার পাশে শুয়ে দিব্যি ঘুমিয়ে পড়ল। এত শব্দ, এত আওয়াজের মধ্যে মানুষ পারে ঘুমোতে? মোটর গাড়ি যাচ্ছে, লোকজনের কথাবার্তা চলেছে, ভালো রকম অন্ধকার হয় না। জানালা দিয়ে কোথা থেকে আলো এসে পড়েছে দেওয়ালের গায়ে। আর সারা রাতে কি লোক চলাচল করবে আর গান বাজনা চলবে? এখানে এত গান বাজনা হয়। ডুগি তবলার শব্দ, হারমোনিয়ামের আওয়াজ, মেয়ে গলার গান চলেছে আশেপাশের সব বাড়ি থেকে। দমদমার বাগান বাড়িতে থাকতে সে বুঝতে পারেনি আসল কলকাতা শহর কি। এখন দেখা যাচ্ছে এখানকার তুলনায় দমদমার বাগান বাড়ি তাদের গড় শিবপুরের জঙ্গলের সমান। ভোরে উঠে সে গঙ্গা স্নান করে আসবে। এখান থেকে গঙ্গা কত দূর কে জানে। প্রভাসদাকে বললে মোটরে নিয়ে যাবে এখন। সকালে প্রভাসের বৌদিদির ডাকে তার ঘুম ভাঙল। জানলা দিয়ে রোদ এসে পড়েছে বিছানায়। অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছে নাকি তবে? ওর মুখে কেমন ধরনের ভয় ও উৎকণ্ঠার চিহ্ন প্রভাসের বৌদিদির চোখ এড়াল না। সে বললে, ভাবনা কি দিদি, দেরিতে উঠেছ তাই কি? তোমায় উঠে আপিস করতে হচ্ছে না তো আর? মুখ ধুয়ে নাও, চা হয়ে গিয়েছে। শরৎ লজ্জিত মুখে জানালে এত সকালে সে চা খায় না। তার চা খাওয়ার কতকগুলো বাধা আছে। স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, সেসব হাঙ্গামায় এখন কোনো দরকার নেই, থাকবে। গঙ্গা এখান থেকে কত দূর? একবার গঙ্গায় নাইতে যাবার বড় ইচ্ছে তার। প্রভাসদা কখন আসবে? প্রভাসের বৌদি বললে, গঙ্গা নাইবে? চলো না আমাদের। আচ্ছা দেখি, বসো, ওরা আসুক সব। কখন আসবে? আসতে দেরি হবে না তো প্রভাসদার? কি জানি ভাই, তবে দেরি হওয়ার তো কথা নয়, এখনই আসবে। গঙ্গা নিয়ে এসে আমি বাবার কাছে যাব, আমায় রেখে আসুক। সে কি ভাই, এ বেলাটা থাকবে না এখানে? থেকে খাওয়া দাওয়া করে ও বেলা? শরৎ চিন্তিত মুখে বললে, কাল রাতে গেলাম না, বাবা কত ভেবেছেন। আমার কি থাকবার জো আছে যে থাকব? প্রভাসের বৌদিদি বললে, ও বেলা চলো ভাই, সিনেমা দেখে দুজনে। কি দেখে? সিনেমা মানে বায়োস্কোপ, টকি? ও, দেখে চলো। আমরা যশোর রোড দিয়ে মোটরে বেরিয়ে আসব, চাঁদের আলো আছে। শরৎ হেসে বললে, মোটে একাদশী গেল বুধবারে, এরই মধ্যে চাঁদের আলো কোথায় পাবেন? আপনারা কলকাতার লোক, আপনাদের সে খবরে কোনো দরকার নেই। ওখানে সারা রাতি গ্যাসের আলো, ইলেকট্রিক আলো। ঈষৎ অপ্রতিবের সুরে প্রভাসের বৌদিদি বললে, তা বটে ভাই, যা বলেছ, ওসব খেয়াল থাকে না। এমন সময় পাশে কমলাদের ঘর থেকে জড়িত স্বরেকে বলে উঠল, আরে ও হেনা বিবি, এদিকে এসো না, চাঁদ, আলো সুইচটা যে খুঁজে পাচ্ছি নে। ও হেনা বিবি। প্রভাসের বৌদিদি হঠাৎ খিলখিল করে হেসে উঠে বললে, মরণ, বেলা 7:30 বাজে, উনি আলো সুইচ খুঁজে বেড়াচ্ছেন এখন। শরৎ বললে, কি হয়েছে? কে উনি? কে জানে কে, মাতালের মরণ যত, পাশের বাড়ির এক বুড়ো, রোজই ভাই অমন করে। শরৎ হেসে ফেললে মাতাল বুড়োটার কথা ভেবে। বললে, ডাকছে কাকে? ও যেন পাশের ঘর থেকে কথা বললে বলে মনে হলো না? ওই পাশের বাড়ি, দোতলার জানলাটা খোলা রয়েছে দেখছো তো, ওই ঘর।
দাঁড়াও, আসছি। শরৎ শুনলে বুড়ো মাতালটা হঠাৎ, এই যে হেনা বিবি, বলিহারি যাই, বলি সার্সি জানলা বন্ধ করে, এই পর্যন্ত চেঁচিয়ে বলে উঠেই চুপ করে গেল। কে যেন তার মুখে থাবা দিয়ে চুপ করিয়ে দিলে। কিছুক্ষণ পরে কমলাও ঘরে ঢুকল। শরৎ হাসি মুখে বলে উঠল, এসো ভাই গঙ্গাজল, এসো, তোমাকেই খুঁজছি। গঙ্গা নাইতে চলো না কেন, যাই সবাই মিলে। কমলা সত্যি সুন্দরী মেয়ে। ঘুম ভেঙে সদ্য উঠে এসেছে। আলু থালু চুলের রাশ খোঁপার বাঁধন ভেঙে ঘাড়ে পিঠে এলিয়ে পড়েছে। বড় বড় চোখে অলস দৃষ্টি, মুখের ভাবেও জড়তা কাটেনি। বেশ ফর্সা নিটোল হাত দুটি কেমন চমৎকার ভঙ্গিতে ঘাড়ের পেছনে তুলে ধরে এলো চুল বাঁধবার চেষ্টা করছে। আসলে বাঁধার ছলে একটা কায়দা মাত্র। চুল বাঁধার চেয়ে ওই ভঙ্গিটা দেখাবার আগ্রহটাই ওখানে বেশি। শরতের হাসি পায় ছেলে মানুষ কমলা। শরতে সব বোঝে। সেও একসময় সুন্দরী কিশোরী ছিল। ওই কমলার মতো বয়সে সে জানে নিজেকে ভালো দেখানোর কত খুঁটিনাটি আগ্রহ অকারণে মেয়েদের মনে জাগে। তারও জাগত। এসব শিখিয়ে দিতে হয় না, বলে দিতে হয় না মেয়েদের, আপনি জাগে। শরতের কেমন স্নেহ হয় কমলার ওপর। স্নেহের সুরেই বলে, ভাই, চমৎকার দেখাচ্ছে তোমায় গঙ্গাজল। সত্যি সত্যি বলছি। কমলার মুখে লজ্জার আভাস নেই। সে যে পথে পা দিয়েছে সে পথের পথচারিণীরা লজ্জাবতী লতা নয়, বন চাঁড়ালের পাতা, টুসি দিলে নাচে। কমলা হেসে বললে, আপনার ভালো লাগে? খুব ভাই, খুব। তবে তো আমার ভবিষ্যতের পক্ষে ভালো। এদিকে আবার গঙ্গাজল পাতিয়েছি। কমলার কথার নির্লজ্জ সুর শরতের কানে বাজল। সে মনে মনে ভাবলে, মেয়েটি ভালো, কিন্তু অল্প বয়সে একটু বেশি ফাজিল হয়ে পড়েছে। আমি ওর চেয়ে কত বড়, মা না হলেও কাকি খুড়ির বয়সী। আমার সঙ্গে কেমন ধরনের কথা বলছে দেখো। কমলা বললে, আপনি চা খেয়েছেন? শরৎ হেসে বললে, না ভাই, আমি বিধবা মানুষ, নাইনি ধুইনি, এখনই চা খাবো কি করে? চা খাওয়ার কোনো তাড়াতাড়ি নেই আমার। এখন গঙ্গা নাইবার কি ব্যবস্থা হয় বলো তো? চলুন না, হেঁটে গিয়ে নিয়ে আসি। এই তো আহিরিটলা দিয়ে গেলে সামনেই গঙ্গা। প্রভাসের বৌদিদি ওদের ঘরের মধ্যে ঢুকতে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে গিরিন ডাকলে, ও হেনা বিবি। হেনা দাঁড়িয়ে গিয়ে পেছন ফিরে বললে, কখন এলে? কি ব্যাপার ওদিকে? গিরিন চোখ টিপে বললে, আস্তে। হেনা এবার গলার সুর নিচু করে বললে, কি হলো? এখনো হয়নি কিছু। আমরা এখনো বুড়োর কাছে যাইনি। বেশি বেলা হলে যাব। এদিকের খবর কি? হেনা রাগের সুরে বললে, তোমরা আমায় মজাবে দেখছি। এখনো সে কিছু খায়নি। এ বাড়ি এসে পর্যন্ত দাঁতে কুটো কাটেনি। না খেয়েও কতক্ষণ থাকবে? ও আপদ যেখানে পারো তোমরা নিয়ে যাও। আমার টাকা আমায় চুকিয়ে দাও, মিটে গেল গোলমাল। না খেয়ে মরবে নাকি শেষটা? তারপর এদিকে হরিষা যা কাণ্ড বাঁধিয়েছিল, হেনা বিবি বলে ডাকাডাকি। সারা রাত কমলির ঘরে বসে মদ খেয়েছে। এই একটু আগে কি চেঁচামেচি। মেয়েটা যাই একটু সরল গোছের, কোনো রকমে তাকে বুঝিয়ে দিলাম। পাশের বাড়িতে একটা মাতাল আছে, তারই কাণ্ড। বিশ্বাস করেছে কিনা কে জানে। গিরিন হাসি মুখে বললে, ভয় কি তোমার হেনা বিবি? রাত যখন এখানে কাটিয়েছে তখন ওর পরকাল ঝরঝরে হয়ে গিয়েছে। ওর সমাজ গিয়েছে, ধর্ম গিয়েছে। ওর বাবার কাছে সেই কথাই বলতে যাচ্ছি। কি বলবে? সেসব বুদ্ধি কি তোমাদের আছে? গিরিনের কাছ থেকে বুদ্ধি ধার করে চলতে হয় সব বেটাকে। গালাগাল দিও না বলছি। গালাগাল তোমাকে তো দিইনি হেনা বিবি, চটো কেন? তারপর শোনো, সন্ধে অবধি রেখে দাও। সন্ধ্যের আগে আবার আমরা আসব। টাকা নিয়ে এসো যেন। অত অবিশ্বাস কিসের হেনা বিবি? নতুন খদ্দেরের কাছে তাগাদা করো, আমাদের কাছে নয়। আচ্ছা, কথায় দরকার নেই, যাও এখন। আমি দেখি গে কমলিটা ছেলে মানুষ, কি বলতে কি বলে বসে,
ওকে সামলে নিয়ে চলতে হচ্ছে আবার। হেনা ঘরে ঢুকে দেখলে শরৎ ও কমলা চুল খুলে তেল মাখতে বসেছে। বললে, ও কি, নাইতে যাবে নাকি ভাই? কমলা বললে, গঙ্গা জলকে নিয়ে আসি। হেনা প্রশংসার দৃষ্টিতে শরতের সুদীর্ঘ কালো কেশপাশের দিকে চেয়ে বললে, কি সুন্দর চুল ভাই তোমার মাথায়, এমন চুল যদি আমাদের মাথায় থাকতো। কমলা বললে, আমিও তাই বলছিলাম গঙ্গা জলকে। শরৎ সলজ্জ স্বরে বললে, জান, কি যে সব বলেন, গঙ্গা জলের মাথায় চুল কি কম সুন্দর? দেখুন দেখি তাকিয়ে। তাছাড়া আমার লম্বা চুলের কি দরকার আছে ভাই? বাবা কিছু পাছে মনে করেন তাই, নইলে ও চুল আমি এতদিনে বঁটি দিয়ে কেটে ফেলতাম। শুধু বাবার মুখের দিকে চেয়ে পারিনি, তার চোখ দিয়ে যাতে জল পড়ে তাতে আমার ধর্ম নেই। হেনা এ পথের পুরাতন পথিক, তার মন কোমল হৃদয়বৃত্তির ধার ধারে না অনেক দিন থেকে। যা কিছু ছিল তাও পাষাণ হয়ে গিয়েছে চর্চার অভাবে। শরতের কথায় তার মনে বিন্দুমাত্র রেখাপাত হল না, কিন্তু কমলা মুগ্ধ দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে রইল। হেনা বললে, কমলা, একে নিয়ে গঙ্গায় যাবি? কেন, বাড়িতে চান কর না, বেলা হয়ে যাবে। শরতের দিকে চেয়ে বললে, সে তুমি যেও না ভাই, ও ছেলে মানুষ, পথ চেনে না, কোথায় যেতে কোথায় নিয়ে যাবে। কমলা বললে, বারে, আমি বুঝি আর সেবার তো আমি। হেনা কমলাকে চোখ টিপে বললে, থাম বাপু, তুই ভারী জানিস রাস্তাঘাট। তারপর দিদিকে নিয়ে যেতে একটা বিপদ হোক রাস্তায়, যে গুন্ডার বদমাইশের ভিড়। শরৎ বললে, সত্যি নাকি ভাই, বলুন না। আমি কি আর মিথ্যে কথা বলছি? ও ছেলে মানুষ, কি জানে। এইবার কমলা বললে, না, তা হ্যাঁ আছে বটে। কি আছে ভাই গঙ্গাজল? কমলাকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই বললে, কি নেই কলকাতা শহরে বলতে পারো? সব আছে। আজকাল আবার সোলজারগুলো ঘুরে বেড়ায় সভ্য জায়গায়। সে আবার কি? সোলজার মানে গোড়া সৈন্য। এরা যে অঞ্চলে আছে তার ত্রিসীমানায় মেয়ে মানুষের যাওয়া উচিত নয়। না, তুমি যেও না ভাই, আমি তোমায় যেতে দিতে পারিনি। তোমার ভালো মন্দর জন্য আমি দায়ী। যখন প্রভাস ঠাকুরপো আমার হাতে তোমায় যখন সঁপে দিয়ে গিয়েছে। কমলা বললে, আমরা তেল মাখলাম যে। তেল মেখে বাড়ির বাথরুমে ওকে নিয়ে চান করো, মিছিমিছি কেন ওকে বিপদের মধ্যে নিয়ে যাওয়া। আড়ালে নিয়ে গিয়ে কমলাকে হেনা খুব বকলে। প্রভাসের কাছ থেকে সেও টাকা নেবে যখন, তখন এতটুকু বুদ্ধি নিয়ে কাজ করলে কি চলে না? বাড়ির মধ্যেই ওকে ধরে রাখা যাচ্ছে না, একবার বাইরের রাস্তায় পা দিলে আর সামলানো যাবে না ওকে। এত কম বুদ্ধি কেন কমলার? হরিষা লোকটাকে কাল রাত্রে ঘর থেকে তাড়িয়ে দিলে কোম্পানির রাজ্য অচল হতো? সামলে না নিলে সব কথা ফাঁস হয়ে যেত যে আরেকটু হলে, ঘটে বুদ্ধি হবে কবে তার, ইত্যাদি। কমলা গুরুজন কর্তৃক তিরস্কৃতা বালিকার ন্যায় চুপ করে রইল। হেনা বললে, তুমি আরো ঘরে যেও না, আমি করছি যা করবার, তুমি যাও। হরিষা এখন যেন আর না ঢোকে। হেনা ঘরে ঢুকে শরৎকে বললে, গঙ্গায় যাওয়া হবে না ভাই, পথে আজকাল বড় গোলমাল। তুমি বাথরুমে নিয়ে নাও, আমি সব জোগাড় করে রেখে এলাম। স্নান করে আসবার কিছু পরে হেনা শরৎকে বললে, তোমার খাওয়ার কি করব ভাই? আমাদের রান্না চলবে না তো। আমার খাওয়ার জন্য কি ভাই, দুটো আলো চাল আনুন, ফুটিয়ে নেব। মাছ মাংস চলে না? না, গাঁ থেকে এসেছো, এখন চলুক না, কে আর দেখতে আসছে ভাই। প্রভাসের বৌদিদির এই কথায় শরৎ বিস্মিত হয়ে ওর মুখের দিকে চেয়ে রইল। ব্রাহ্মণের ঘরের মেয়ে নয় বটে, কিন্তু হিন্দু তো। সে একজন ব্রাহ্মণের বিধবাকে এ কথা বলতে পারলে কি করে? অন্য জায়গায় এ ধরনের কথা বললে শরৎ নিজেকে অপমানিতা বিবেচনা করত, তবে এরা কলকাতার লোক, এদের কথা স্বতন্ত্র। শরৎ গম্ভীর মুখে বললে, না, ওসব চলে না, ও কথা বলবেন না আর। হেনা মনে মনে বললে, বাপ রে, দেমাগ দেখো আবার। কথা বলছি তোর গায়ে ফোসকা পড়ছে,
তোমার দেমাক আমি ভাঙবো যদি দিন পাই। কত দেখলাম ওরকম, শেষ পর্যন্ত টিকলো না কোনোটা। শরৎ বিকেল থেকে কেবল দমদমায় ফেরবার জন্য তাগাদা করতে লাগলো। হেনা ক্রমাগত বুঝিয়ে রাখে ওরা এখনো আসছে না, এলেই পাঠিয়ে দেবে। শরৎ তো জলে পড়ে নেই, এর জন্য ব্যস্ত কি? কমলার দেখা নেই অনেকক্ষণ থেকে। শরৎ বললে, গঙ্গা জল কই, তাকে দেখছি নে। হেনা কমলাকে সরিয়ে দিয়েছিল। কাঁচা লোক, কখন কি বলে বসবে, করে বসবে, সব মাটি হবে। তাছাড়া কমলার ঘরে এমন সব জিনিসপত্র আছে যা দেখলে শরতের মনে সন্দেহ হতে পারে। হরিষার একটা বিছানা, আলমারিতে তার দাড়ি কামানোর আসবাব, বড় নল লাগানো গড়গড়া ইত্যাদি। মদের বোতলগুলো না হয় পাড়াগাঁয়ের মেয়ে না বুঝতে পারলে, কিন্তু পুরুষের বাসের এসব চিহ্নের জবাবদিহি দিয়ে মরতে হবে হেনাকে। বিকেলের দিকে হেনা বললে, চলো ভাই, টকি দেখে আসি। সে কোথায়? চৌরঙ্গিতে বলো, শ্যামবাজারে বলো। বাবার কাছে কখন যাবে? ওরা কখন আসবে? চলো, টকি দেখে তোমায় দমদমায় রেখে আসব। শরৎ তখনই রাজি হয়ে গেল। টকি দেখবার লোভ যে তার না হয়েছিল তা নয়, বিশেষ করে টকি দেখেই যখন বাবার কাছে যাওয়া হচ্ছে তখন আর গোলমাল নেই এর ভেতর। কিন্তু হেনার আসল উদ্দেশ্য কোনো রকমে ওকে ভুলিয়ে রাখা। টকি দেখবার জন্য গাড়ি ডাকতে গিয়েছিল বলে দেরি করিয়ে সে প্রায় সন্ধ্যা করে ফেললে। শরৎ ব্যস্ত হয়ে কেবলই তাগাদা দিতে লাগলো, কখন গাড়ি আসবে, কখন যাওয়া হবে। হেনাও উদ্বিগ্ন হয়ে পড়ল। ওদের কারো দেখা নেই। পোড়ার মুখো গিরিনটা লম্বা লম্বা কথা বলে, তারও তো চুলের টিকি দেখা যাচ্ছে না। গিয়েছে সেই সকালবেলা। যা করবি করগে বাপু, টাকাটা মিটিয়ে দিয়ে এই আপদ তোরা যেখানে পারিস নিয়ে যা। তার এত ঝঞ্ঝাট দরকার কি? এদিকে একে আর বুঝিয়ে রাখা যায় না। সন্ধ্যার পরে গিরিন এসে নিচের তলায় হেনাকে ডেকে পাঠালে। হেনা তাড়াতাড়ি নেমে এসে বললে, কি ব্যাপার জিজ্ঞেস করি তোমাদের? আমার ঘাড়ে যে চাপিয়ে দিয়ে গেলে, এখন আমি করি কি? ও যে থাকতে চাইছে না মোটে। কোথায় নিয়ে যাবে নিয়ে যাও না, আমি কতকাল ভুলিয়ে রাখবো? আমার থিয়েটার আছে কাল, আমি ওকে কার কাছে রাখবো? ওদিকে কদ্দূর করলে? গিরিন তুড়ি দিয়ে গর্বের সুরে বললে, সব ঠিক। কি হলো? বুড়োকে ভাগিয়েছি, সে বলবো এখন পরে। সে পুঁটুলি নিয়ে, বুঝলে? কি বলো না? পুঁটুলি নিয়ে ভেগেছে, ঝি চিড়ে আনতে গিয়েছে, আর সেই ফাঁকে পুলিশের এসা ভয় দেখিয়েছি, বুড়োটা আর এ মুখো হবে না। বেশ, এখন নিয়ে যাও। দেখো, ওকে একটু ভুলো টুলো। পাড়া গাঁয়ে গরিব ঘরে থাকতো, সুখ আমোদ আহ্লাদের মুখ দেখেনি। গয়না গাটি কাপড় চোপড়ের লোভ দেখাবে। ওরে বাপ রে, বলছি তো ও মেয়ে তেমন না। একটুখানি মাছ মাংস খাওয়ার কথা বলেছিলাম তো অমনি ফোঁস করে উঠল, আর কেবল হা বাবা জো বাবা। তবে আর তোমার কাছে দিয়েছি কেন হেনা বিবি? পাকা লোকের কাছে রেখেছি। আজ রাতটা রেখে দাও, রেখে যা পারো করো। আজ আর নিয়ে যাই কোথায়? এখনো কিছু ঠিক করিনি। প্রভাসের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। প্রভাস বাড়ি থেকে বেরোতে পারছে না। অরুণ আজ নাইট ডিউটি করবে আপিসে, আমি একা। কেন, তুমি একাই 100 বলে যে বড্ড গোমর করো? লম্বা লম্বা কথা বলবার সময় হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এখন কাজের সময় হেনা বিবি তুমি করো। আরও টাকা চাই, তা বলে দিচ্ছি। যা হোক, যা বললাম আজকের রাতটা তো রাখো। ও টকি দেখতে যাবে বলছিল, নিয়ে যাব? দরকার নেই, বাড়ির বার করার হ্যাঙ্গামা অনেক, ভুলিয়ে রাখো। কাল সকালে এসো বাপু, কাল আমার থিয়েটার। আমার দ্বারা কাল কোনো কাজ হবে না, বলে দিচ্ছি। হেনা মুখ চুন করে শরতের কাছে এসে দাঁড়িয়ে বললে, বড় মুশকিল। প্রভাস ঠাকুরপোর বাবার বড় অসুখ, এখন যান তখন যান। হঠাৎ অসুখ হয়ে পড়েছে, এই মাত্র খবর পাঠিয়েছে। শরৎ উদ্বেগের সুরে বললে, অসুখ? তা বয়সও তো হয়েছে। বাবা বলেন তাঁর চেয়ে 10-12 বছরের বড়। তা তো বুঝলুম, এদিকে এখন উপায়?
আজ কি দমদমা যাওয়া হবে না? কি করে আর যাওয়া হচ্ছে বলো ভাই? প্রভাস ঠাকুরপোর গাড়ি পাওয়া যাচ্ছে না তো। কেন, ভাড়াটে গাড়ি? কে নিয়ে যাবে? তুমি আমি দুই মেয়ে মানুষ, ভাড়াটে গাড়িতে ভরসা করে যাওয়া চলবে না। কাল সকালেই যা হয় ব্যবস্থা হবে। শরৎ অগত্যা রাজি হল, না হয়ে উপায় যখন নেই। সন্ধ্যার পরে শরৎকে সঙ্গে নিয়ে হেনা ছাদে গিয়ে উঠল। চারিদিকে আলোর কুরকুট্টি, নিচের রাস্তা দিয়ে সারবন্দি গাড়ি ঘোড়া মোটর, কর্মব্যস্ত জনস্রোত, ফিরিওয়ালারা কত কি হেঁকে যাচ্ছে। বেলফুলের মালাওয়ালা চাই বেলফুলের গোড়ে বলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে হাঁকছে। শরৎ মুগ্ধ চোখে চেয়ে চেয়ে দেখলে। বললে, সত্যি শহর বটে কলকাতা, জায়গার মতো জায়গা, এ কথা ঠিক। কি লোকজন, কি আলোর বাহার! আমাদের গাঁ এতক্ষণ অন্ধকার হয়ে ঝিঁঝি ডাকছে জঙ্গলে। হেনা অবসর বুঝে অমনি বললে, আমিও তো তাই বলি, এখানেই কেন থেকে যাও না? সব বন্দোবস্ত করে দিচ্ছি, সুখে থাকবে, খাও দাও আমোদ আহ্লাদ করে বেড়াও। শরৎ হেসে বললে, তা তো বুঝলাম, আমার ইচ্ছে করে না যে তা নয়, কিন্তু চলবে কি করে, বাবা গরিব মানুষ। হেনা উৎসাহের সুরে বললে, সব বন্দোবস্ত হয়ে যাবে এখন, তুমি রাজি হয়ে যাও ভাই। কি বন্দোবস্ত হবে? বাবার চাকরি করে দিতে পারা যায় যদি, তবে সব হয়। গড় শিবপুরের জঙ্গলে থেকে আমারও প্রাণ হাঁপিয়ে উঠেছে, দুদিন এখানে থেকে বাঁচি। বেশ কথা তো, কলকাতার মতো জায়গা আছে ভাই, এখানে নিত্য আমোদ, লোকজন। ইচ্ছে হলো আজ শিবপুরে কোম্পানির বাগানে বেড়াতে গেলাম, ইচ্ছে হলো আজ জুতে গেলাম। সে আবার কি? মানে চিড়িয়াখানা। যখন যেখানে যেতে চাও গেলে, যা খাবার ইচ্ছে হয় খেলে। এই তোমার বয়স, হেসে খেলে যদি এখন না বেড়ালে তবে কবে আর কি করবে? মানব জীবনে এই সবই তো আসল। জঙ্গলে থাকলাম আর আলো চাল খেলাম, এজন্যে কি আশা জগতে? কি করব বলুন, অল্প বয়সে কপাল পুড়েছে যখন, তখন কি আর উপায় আছে ব্রাহ্মণের ঘরের মেয়ের? বাবাও টাকার মানুষ নন যে কলকাতায় বাসা করে রাখবেন। তুমি ইচ্ছে করলেই সব হয়। কলকাতায় থাকতে চাও, বাসা কেন, খুব ভালোভাবে থাকতে পারবে এখন, স্টাইলে থাকবে, রেডিও রাখবে এখন বাড়িতে। সে কি? বেতার, ওই শোনো বাজছে, ওই যে দোকানের সামনে লোক জমেছে, গান গাইছে না, তারপর গ্রামাফোন মানে কলের গান। জানি, সে কলের গান রাখো, মোটর পর্যন্ত হয়ে যাবে। আজ এখানে বেড়াও, কাল ওখানে বেড়াও, ইচ্ছে হলো আজ কাশী বেড়াতে যাবে, কাল এলাহাবাদ কি দার্জিলিং বেড়াতে যাবে। শরৎ হিহি করে হেসে উঠে বললে, আপনি যে রূপকথার গল্প আরম্ভ করে দিলেন দেখছি। আমি মুখে বললেই সব হবে? এ যেন সেই আরব্য উপন্যাসের দৈত্যের। যাকগে, সত্যি হোক না হোক, ভেবে তো নিলাম। বেশ লোক কিন্তু আপনি। আমি মোটেই গল্প কথা বলিনি ভাই, আপনি ইচ্ছে করলেই হয়। আমি কি আর ইচ্ছে করলে বাবার চাকরি করে দিতে পারি? অবশ্যই আমিও বুঝতে পারি, বাবার যদি থিয়েটারে চাকরি হয় তবে সব হয়। বাবা যে কি চমৎকার বেহালা বাজান সে আপনি শোনেননি। কলকাতার থিয়েটার সেরকম পেলে লুফে নেয়, যেমনি বাজান তেমনি গাইতে পারেন। হেনার হাসি পাচ্ছিল। পাড়াগে এক বুড়ো এমন বেহালা বাজায় যে তাকে কলকাতার বড় থিয়েটারে লুফে নিয়ে এত টাকা মাইনে দেবে যে তাতে ওদের বাড়ি গাড়ি জুড়ি ঢাক ঢোল সব হয়ে যাবে। শোন কথা, বাঙাল কি আর গাছে ফলে? হেনা চুপ করে ভাবলে, আর বেশি কথা বলা উচিত হবে একদিনে। অনেক দূর সে এগিয়েছে, অনেক কথা বলে ফেলেছে। মাগি কি সত্যিই বোঝে না, না ঢং করছে? কিন্তু যদি সত্যিও বুঝতে পেরে থাকে তার কথার মর্ম, তবে আর না বলাই ভালো। ভয় করে বাবা, এখনই ফোঁস করে উঠে এক কাণ্ড বাঁধিয়ে তুলতে পারে। বাঙালনিকে বিশ্বাস নেই। শরৎ বললে, কই বললেন না
আমি ইচ্ছে করলে কি করতে পারি? এই কথার জবাবে হেনা খপ করে বলে ফেললে, তুমি বুঝতে পারছো না ভাই, সত্যি আমি কি বলছি? এ পর্যন্ত বলেই হেনার হঠাৎ বড় ভয় হলো। চোখ বুজে সমুদ্রে ঝাঁপ দেওয়ার দরকার নেই, আপাতত সাহসও নেই তার। কথা সামলে নেবার জন্যে সঙ্গে সঙ্গে একই নিঃশ্বাসে সে কণ্ঠস্বরকে লঘু ও হাস্যতরল করে এনে বললে, বুঝলে এবার? একটু ঠাট্টা করছি তোমায়। তাই কি কখনো হয়? তুমি আমি বললে কি হবে বলো? এমনি বলছিলাম। চলো নিচে যাই। রাত্রে কি খাবে? কিছু না, আমি কিছু খাইনে রাত্রে। বেশ, একটু দুধ একটু মিষ্টি খেতে আপত্তি আছে? আমি কিছুই খাবো না, আপনি ব্যস্ত হবেন না। হেনা মনে মনে বললে, তুমি না খেয়ে মরো না, আমার কি? এমন একগুঁয়ে বালাই যদি আর কখনো দেখে থাকি, যা বলবে তাই, না বললে আর হাঁ করবার জো নেই। এমন সময় নিচের তলায় খুব একটা চেঁচামেচি শোনা গেল। কে জড়িত স্বরে চিৎকার করছে, কে গালাগালি করছে। শরৎ ভীত মুখে বললে, উকি ভাই, কে চেঁচাচ্ছে? আমাদের বাড়িতে না? হেনা পাংশু মুখে বললে, না, ও আমাদের বাড়ি নয়। হরিষা মদ খেয়ে কমলার ঘরে ঢুকে নিত্যকার মতো উপদ্রব শুরু করেছে। সর্বনাশ! এমন সময় নিচে মারধরের শব্দ শোনা গেল। এও নতুন নয়। হরিষা মদ খেয়ে এসে কমলাকে ঠ্যাঙায় মাঝে মাঝে। পয়সার খাতিরে গায়ের কাল শিরে ঢেকে আবার হাসতে হয় কমলাকে। কিন্তু শরৎ ব্যস্ত হয়ে বললে, না, দেখুন, আমাদের বাড়ির নিচের ঘরেই। কমলার ঘরের দিকে মনে হচ্ছে। যান যান, আপনি শিগগির যান, দেখুন। চলুন যাই আমরা, কে হয়তো বদমাইশ ঘরে ঢুকেছে। চেঁচামেচি বাড়ল, আর রক্ষা হল না। হরিষা গর্ধবের মতো চেঁচানি জুড়েছে। হরিষা যে একদিন মাটি করে দেবে সব, হেনা তা জানত। সে লম্বা কথাওয়ালা গিরিন এই সময় আসুক না, দেখা যাক। কমলার গলায় কান্না মেশানো আর্ত সুর শোনা গেল। ও দিদি, তোমরা এসো, আজ আমায় মেরে ফেললে মুখ পোড়া, আমি আর পারি নে দিদি, আর রক্ষা হয় না। তবু অ্যাক্ট্রেস হেনা মরিয়া হয়ে শেষ চাল চাললে। মুখে দিব্যি শান্ত হাসি হেনে বললে, ও আমাদের বাড়ি না, পাশের বাড়ি সেই বুড়ো মাতালটা। ছাদ থেকে মনে হয় যেন আমাদেরই বাড়ি, রোজই শুনছি। যাবেন না নিচে, জানলা দিয়ে ওদের ঘরটা দেখা যায় কি না? আমাদের দেখলে আবার গালাগালি করবে। আমি তো এ সময় সিঁড়ি দিয়ে নামিনি। ওদিকে কমলার চিৎকার তখনও শোনা যাচ্ছে। শরৎ বললে, ও তো স্পষ্ট গঙ্গা জলের গলা, আপনি কি বলছেন? তারপর সে নিজে এগিয়ে গিয়ে কমলার ঘরে ঢুকল। গিয়ে যা দেখলে তাতে সে অবাক হয়ে গেল। কমলা মেঝেতে পড়ে কাঁদছে। একটা কালো মোটা মতো লোক তক্তপোষের ওপর বসে, তার হাতে একখানা পাখা। পাখার বাঁটের দিকটা উঁচিয়ে বোধহয় কিছুক্ষণ আগে সে কমলাকে মেরেছে, কারণ পাখাখানা উল্টো করে ধরা রয়েছে লোকটার হাতে। শরৎকে দেখে কমলা দিশেহারা ভাবে বললে, আমায় মারছে গঙ্গাজল, আমায় বাঁচাও। শরৎ কমলার হাত ধরে বললে, তুমি চলে এসো আমার সঙ্গে। মোটা মতো লোকটা গর্জন করে বলে উঠল, ও কোথায় যাবে? পরক্ষণে সে শরতের দিকে ভালো করে চেয়ে সুর নরম করে ইতরের মতো রসিকতার সুরে বললে, তুমি আবার কে চাঁদ? শরৎ সে কথার কোনো উত্তর না দিয়ে কমলার হাত ধরে তাকে ঘরের বাইরে আনতে গেল। বুড়ো লোকটা বললে, ওকে কোথায় নিয়ে যাচ্ছ চাঁদ? ওকে আমার দরকার আছে। তুমিও এখানে বসো না একটু, কোন ঘরে থাকো? পরে কমলার দিকে চেয়ে কড়া সুরে বললে, এই যাবি নে, বস বলছি। শরৎ বললে, আপনি একে মারছেন কেন? আমার ইচ্ছে। তুমি কে হে আমার কাজের কৈফিয়ত নিতে এসো? আমার নাম হরিষা। বউবাজারে আমার দোকানে 56,000 টাকার জল বিক্রি হয় মাসে, শুধু জল, বুঝলে চাঁদ, বোতল ভরা জল। শরৎ ততক্ষণে কমলার হাত ধরে ঘরের বাইরে এনেছে। কমলার পিঠের কাপড় তুলে দেখলে পিঠের অনেক জায়গায় লম্বা লম্বা মারের দাগ। হেনা কখন এসে নিঃশব্দে ওদের পেছনে দাঁড়িয়েছে।
শরৎ তার দিকে চেয়ে বললে, দেখুন ওই কে একজন লোক কিরকম করে মেরেছে। কে ভাই উনি তোমার? কমলা চুপ করে রইল। তখন সে নিঃশব্দে কাঁদছে। এ কথার উত্তর দিলে স্বয়ং হরিষা। কমলার পিছনে পিছনেই সে ঘরের বাইরে এসে বললে, আমি কে ওর? শুধু ওকে জিজ্ঞেস করো ওর পেছনে কত টাকা খরচ করেছি আমি। হাড় কাটা গলির দোকানখানায় উড়িয়ে দিয়েছি ওর পেছনে আমার। আচ্ছা, আমি বসছি গিয়ে ঘরের মধ্যে, ও 5 মিনিটের মধ্যে ঘরে আসুক। শরৎ এতক্ষণও খুব খারাপ কোনো সন্দেহ করেনি। কমলার কোনো গুরুজন হবে এতক্ষণ ভেবেছিল, যদিও লোকটার কথাবার্তার ধরনে সে রাগ করেছিল খুব। কিন্তু এবার তার বুকের মধ্যেটা হঠাৎ ধক করে উঠল। এ কোন সমাজে সে এসে পড়েছে, যেখানে দাদামশায়ের বয়সী বৃদ্ধ নাতনির বয়সী মেয়ের সম্বন্ধে এ ধরনের কথাবার্তা বলে? সে কোথায় এসে পড়েছে? বুড়ো লোকটার সঙ্গে কমলার সম্পর্ক কি? প্রভাসের বৌদিদি বা তাকে এত মিথ্যে কথা বলতে গেল কেন? সে হেনার দিকে তীব্র দৃষ্টিতে চেয়ে বললে, আপনি জেনে শুনে আমায় কি সব কথা বলছিলেন এতক্ষণ? আমায় আপনারা কোথায় এনেছেন? এসব কি কাণ্ড? হেনা ঠোঁট উল্টে বললে, নেও নেও গো রাইমণি, অমন সতীপনা অনেককে করতে দেখেছি। প্রথম প্রথম যারা আসে সবাই অমনি সতী থাকে। কত দেখলুম, কত হলো আমাদের চোখের সামনে। শরৎ রাগের সুরে বললে, তার মানে কি বলছেন আপনি? যা বলছি তা বলছি, ভেবে দেখো। আর ঢং দেখাতে হবে না তোমাকে। বেরিয়ে এসেছো তো প্রভাসের আর গিরিনের সঙ্গে। কোথায় এসে পড়েছ বুঝতে পারছো না? তোমার একুল ওকুল দুকুল গিয়েছে। এখন যেখানে এসে উঠেছ সেখানেই থাকো, সুখে থাকবে। তোমার বাবা এখানে নেই, চলে গিয়েছে কাল। তুমি এখানে ওদের সঙ্গে পালিয়ে এসে উঠেছ শুনে। শরতের মুখ থেকে হঠাৎ সব রক্ত চলে গিয়ে সমস্ত মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। সে হাঁ করে হেনার মুখের দিকে চেয়ে রইল। মুখ দিয়ে কোনো কথা বার হলো না, শুধু তার ঠোঁট দুটো কাঁপতে লাগলো। ওর অবস্থা দেখে হেনার ভয় হলো। বাঙালনির ঢং দেখো আবার। ফিটটিট হবে নাকি রে বাবা? আহ, কি ঝঞ্ঝাটেই তাকে ফেলে গেল ওই কথার ঝুড়ি গিরিনটা। এসে সামলাক এখন তাল। সে কাছে এসে বললে, তা ভাই তুমি তো আর জলে নেই, ভয় কিসের? আমি তো বলছিলাম তোমার সব হবে। থাকো না এখানে আমাদের এই বাড়িতে, তোমায় মাথায় করে রেখে দেবে এখন ওরা। মোটর বলো কালই মোটর হবে, রেডিও হবে, কলের গান হবে, যা আমি বলেছি। আপাদ মস্তক জড়বা দিয়ে মুড়ে দেবে। ভয় কিসের তোমার? চাকর চাকরানির মাথায় পা দিয়ে বেড়াও, মুখের কথা খসাও, কাল থেকে সব ঠিক করে দেব। কি হবে সে ধাপধারা গোবিন্দপুরের জঙ্গলে? শরৎ এতক্ষণে যেন সম্বিত ফিরে পেল। বললে, এমন লোক আপনারা, তা আমি ভাবিনি। মাথার উপর ভগবান আছেন। আমি জানতাম না। সরল বিশ্বাস করেছিলাম প্রভাস দাদার ওপর, ভাইয়ের মতো দেখতাম। আপনাদের ভেবেছিলাম ভদ্রঘরের মেয়ে। আমার বোকামির যথেষ্ট শাস্তি হয়েছে। কান্নায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। হেনার মন যে পথকে আশ্রয় করে পোক্ত হয়েছে, সেই পথেরই সংকীর্ণ দৃষ্টি ওর মনুষ্যত্বকে শৃঙ্খলিত করে রেখেছে। পাপের পথে যে মনে মনে ঝানু হয়ে পড়ে, পুণ্যের আলো প্রবেশ করবার বাতায়ন পথ তার নিজের অজ্ঞাতসারে ধীরে ধীরে রুদ্ধ হয়ে যায়। হেনার মন গলবান নয়। সে বললে, কেন কান্নাকাটি করছো ভাই? প্রথম প্রথম অবশ্যই একটু কষ্ট হয়, কিন্তু জগতে এসে সুখের মুখ যদি না দেখলে তবে করলে কি? এখানে দিব্যি সুখে থাকো, পায়ের ওপর পা দিয়ে বসে খাও, সব সয়ে যাবে। শরৎ বললে, আপনি দয়া করে আর কিছু বলবেন না। আমি গরিব লোকের মেয়ে, বাসন মেজে ভাত রেঁধে কাঠ চালা করে সংসার করে এসেছি এতকাল। একদিনের জন্যও ভাবিনি যে কষ্টে আছি। আপনাদের সুখ নিয়ে থাকুন আপনারা। এই সময় অপ্রত্যাশিতভাবে দুপ দুপ করে সিঁড়ি দিয়ে উঠে এলো গিরিন। তাকে দেখে হেনা যেন অকুলে কুল পেয়ে গেল। তার দিকে ফিরে বললে, এই যে বাপ রে বাপ, এত ঝক্কি পোয়াবার জন্য আমি রাজি হইনি তা বলে দিচ্ছি। ওই নাও, সব খুলে বলেছি, যা বোঝো করো।
গিরিন বললে, কি? ও বলে কি? জিজ্ঞেস করো, তোমার সামনেই তো বিরাজ করছে সশরীরে। গিরিন শরতের দিকে ফিরে বললে, কি বলছো কি তুমি? তোমার বাবা তোমার কথা সব শুনে পালিয়েছে। এখানে থাকো, পরম সুখে থাকবে। শরৎ বললে, আপনি আমায় কোনো কথা বলবেন না, আমায় ছেড়ে দিন দয়া করে, আমি গায়ে চলে যাব বাবার কাছে। গিরিন বুড়ো আঙুল দেখিয়ে বললে, সেগুড়ে বালি, এতক্ষণে গায়ে রটে গিয়েছে সব। কোথায় দুদিন দুরাত কাটিয়েছ গায়ের সবাই জেনে গিয়েছে, আর ঘরে জায়গা নেই তোমার। এখন যা বলছি তাতে রাজি হও চাঁদ। শরৎ হঠাৎ তীব্র পুরুষ কণ্ঠে বলে উঠল, খবরদার, আমাকে যা তা বলবার কোনো একতার নেই আপনার, জানবেন, সাবধানে কথা বলুন। গিরিন কৃত্রিম ভয়ের ভান করে হেনার পেছনে লুকোবার অভিনয় করলে। বললে, ও বাবা, শুলে দেবার না ফাঁসিতে লটকাবার হুকুম হয়ে গেল বুঝি? তাল সামলাও হেনা বিবি। শরৎ বললে, সেদিন নেই, আজ আমার বাবা গরিব, আমরা গরিব, নইলে আপনাদের মতো ছোট লোককে শুলে ফাঁসে দেওয়া খুব বেশি কথা ছিল না গড়শিবপুরে। যাক, আমায় যেতে দিন, আমি চলে যাব। গিরিন বললে, কোথায় যাবে চাঁদ? সে পথ বন্ধ, আমি তো। শরৎ বলে উঠল, আবার ওই ইতরের মতো কথা? আমি কোনো কথা শোনবার আগে আপনি আমার সামনে থেকে চলে যান। ভদ্রলোক বলে ভুল করে ঠকেছি। শরতের কথাবার্তার ভঙ্গির মধ্যে ও কণ্ঠস্বরে এমন কি একটা জিনিস ছিল যাতে গিরিন কুণ্ডু যেন সাময়িকভাবে ভয় পেয়ে চুপ করল। হেনা ওকে আড়ালে চুপি চুপি বললে, কেন ও বাঙালনিকে রাগাচ্ছ? রাগিয়ে কাজ পাবে না ওর কাছে। বাপরে, কেবলই যে ফোঁস করে। আজ ওকে এখানে রাখো। আমি পারবো না, আমার থিয়েটার আজ। তুমি নিয়ে যাও কমলাকে, আমি হরিষাকে নিয়ে ফ্ল্যাটে তালা দিয়ে দিচ্ছি, থাকুক এখানে চাবি দেওয়া আটকানো। হেনা ফিরে গিয়ে বললে, তোমার কথা হলো, বাড়ি যাবে কোথায়? সেখানে সব রটে গিয়েছে, গায়ে যাবে কোন মুখে? এখানে সুখে থাকবে। সে ভাবনা আপনি ভাববেন না, আমার যেদিকে দু চক্ষু যায় চলে যাব। মা গঙ্গা তো আছেন শেষ পর্যন্ত। এমন কি করেছি আমি যাতে মা আমায় কোলে স্থান দেবেন না? শরতের গলা আবার কান্নার বেগে আটকে গেল। বললে, লোককে বিশ্বাস করে আজ আমার এই দশা। কি করে জানবো যে মানুষের পেটে এত থাকে? হেনা বললে, আচ্ছা তাই হবে, না হয় মোটরে করে তোমাকে স্টেশনে রেখে আসো, দেখে আসি নিচে। সে চলে গেল। কমলাকে গিরিন কি বলতে নিয়ে গেল পাশে। শরৎ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হেনার ওপরে উঠে আসবার অপেক্ষা করলে। তারপর দেরি হয়ে যাচ্ছে দেখে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখলে বাইরের দরজা বন্ধ, বাইরে থেকে ওরা তালা দিয়েছে। শরৎ আবার ওপরে উঠে এলো। একবার মনে করলে তালা দেয়নি, ওরা গাড়ির সন্ধানে গিয়েছে, আনতে দেরি হচ্ছে হয়তো। শরৎ এসে চুপ করে ওপরে অনেকক্ষণ বসে রইল। বাড়ি নির্জন নিস্তব্ধ। জল তেষ্টা পেয়েছে বড়, জল আছেও, কিন্তু এ বাড়িতে সে জলস্পর্শ করবে না, জল তেষ্টায় মরে গেলেও না। প্রভাসদার বাবার কি সত্যিই অসুখ? হয়তো সব মিথ্যে কথা ওদের। কথাতে কথাতে বিশ্বাস করেই আজ তার এই দশা। প্রভাসও লোক ভালো নয় নিশ্চয়ই। অনেকক্ষণ কেটে গেল, কেউ আসে না। শরৎ জানলা দিয়ে পাশের বাড়িতে উঁকি মেরে দেখবার চেষ্টা করলে কোনো লোক দেখা গেল না। 2 ঘন্টা 3 ঘন্টা কেটে গেল। শরৎ বসে বসে হাপুস নয়নে কাঁদতে লাগল। সম্পূর্ণ অসহায়, কেউ তাকে জানে না, কেউ চেনে না। কি সে এখন করে? শেষ পর্যন্ত সে ভাবলে, এও ভালো, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়ালও ভালো। ওরা না আসুক, সে এখানে না খেয়ে মরবে, মরতে তার ভয় নেই। একবার আশা ছিল বাবার সঙ্গে দেখা করে সব কথা খুলে বলে, কিন্তু বাবার দর্শন লাভ অদৃষ্টে বোধহয় নেই। বিকেল হয়ে আসছে,
পাশের বাড়ির গায়ে লম্বা ছায়া পড়েছে। শরৎ বসে বসে একটা উপায় ঠিক করলে। সে যেই দেখবে পাশের বাড়ির জানলায় লোক, তাকে সে নিজের অবস্থার কথা জানাবে। তার কথা শুনে দয়া হবে না কি ওদের? বাড়ির চাবিটা খুলিয়ে দেবে না তারা? হঠাৎ সে দেখলে পাশের বাড়ির জানলায় একটি মেয়ে দাঁড়িয়ে। সে চেঁচিয়ে বললে, শুনুন, এই যে এদিকে। মেয়েটি ওর দিকে বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে বললে, আমায় বলছো? কি ভাই? আমায় এই বাড়িতে আটকে রেখেছে। আমি পাড়াগাঁ থেকে এসেছি। আমায় দোরটা খুলে দিন, দয়া করুন আমার ওপর। এ তো হেনা দিদির বাড়ি। হেনা নেই? হেনাকে জানি নেই, তবে কেউ এখন এ বাড়িতে নেই। আমায় তালা দিয়ে বন্ধ করে রেখে চলে গিয়েছে। তোমার বাড়ি কোথায়? অনেক দূরে, গড়শিবপুর বলে একটা গাঁ, যশোর জেলা। এখানে কার সঙ্গে এসেছ? প্রভাস আর অরুণ বলে দুজন লোক আমাদের গাঁয়ের। মেয়েটি মুচকি হেসে বললে, তারপর ঝগড়া হয়েছে বুঝি? থাকো ভাই, থাকো। এসেছ যখন, তখন যাবে কোথায়? শরৎ ব্যগ্রস্বরে বললে, না না, আপনি বুঝতে পারছেন না। ওরা আমায় ঠকিয়ে এনেছে। আমি ভদ্রলোকের মেয়ে। আমায় দোর খুলে দিন কাউকে বলে, দয়া করে আমায় বাঁচান। আমার সব কথা শুনুন। মেয়েটি ঠোঁট উল্টে বললে, সবাই বলে ঠকিয়ে এনেছে, তবে এসেছিলে কেন? ওসব আমি কিছু করতে পারবো না। কে হ্যাঙ্গামা পোয়াতে যাবে বাপু তোমার জন্যে? যারা এনেছে তাদের কাছে বোঝাপড়া করো গে। কথাটা শেষ করে মেয়েটি জানলা থেকে সরে গেল। শরৎ জানত না যে এ পাড়ায় আশপাশের বাড়িতে যেসব স্ত্রীলোক বাস করে তারা কেউ ভদ্রঘরের নয়। মনে, চরিত্রে, পেশায় তারা হেনারই স্বগোত্র। এদের কাছ থেকে সাহায্য ভিক্ষা নিষ্ফল। কিছুক্ষণ কেটে গেল। বিকেল বেশ ঘনিয়ে এসেছে। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনে শরৎ তাড়াতাড়ি ছুটে বাইরের বারান্দায় এসে দেখতে গেল। সিঁড়ি দিয়ে উঠে আসছে একা কমলা। ওর পেছনে কেউ নেই। ওকে দেখে কমলা হাসি মুখে বললে, কি ভাই, গঙ্গা জল? তারপর তাড়াতাড়ি 2-3টে সিঁড়ি এক লাফে ডিঙিয়ে এসে শরতের গলা জড়িয়ে ধরে বললে, গঙ্গা জল, কি কষ্ট ওরা তোমাকে দিলে। কোনো ভয় নেই ভাই, আমি যখন এসে গিয়েছি। তুমি পালাও। আমি লুকিয়ে দেখতে এসেছিলাম তোমার কি দশা হচ্ছে। হয়তো এতক্ষণে একটা উপায় হয়েছে ভেবেছিলাম। তুমি চলে যাও। আমার কাছে এ বাড়ির একটা চাবি থাকে, তাই রক্ষে। এতক্ষণ শরৎ কথা বলবার অবকাশ পায়নি। এত তাড়াতাড়ি সব ব্যাপারটা ঘটল। সে এইবার বললে, ভগবান আছেন গঙ্গাজল, তাই তোমায় পাঠিয়ে দিয়েছেন ভাই। আমার তো আর কেউ ছিল না। কমলা বললে, তুমি ভাই তাড়াতাড়ি নেমে চলো। জিনিসপত্র কিছু এনেছিলে? সুটকেস কি পুঁটুলি নেই? এসো নেমে। গিরিনরা এসে পড়তে পারে, আমায় দেখলে গোলমাল করবে। হেনাদি থিয়েটারে গিয়েছে, সে আজ এখুনি আসবে না। শরৎ ওর সঙ্গে ফুটপাতে এসে দাঁড়াল। কমলা বললে, ভাই তুমি এখন কোথায় যাবে? যেদিকে দুচোখ যায়। ভগবান আমার হাত ধরে যে পথে নিয়ে যাবেন। আমাদের গড়ের ভাঙা দেউলে সন্ধে পিদিম দিয়েছি জ্ঞান হয়ে পর্যন্ত। তিনি পথ দেখিয়ে দেবেন আমায়। পথ না হয় মা গঙ্গা আর কোল থেকে ঠেলে ফেলবেন না। কমলার চোখ ভরে উঠল। সে বললে, আমরা নরকের কীট ভাই। তোমার মতো মেয়ের পায়ের ধুলো পড়ে আমাদের পাপের বাসা পবিত্র হয়ে গেল। একটু সাবধানে থেকো। তোমার রূপ যে কি তুমি নিজে জানো না। আমাদের মাথা ঘুরে যায়, পুরুষের দোষ কি দেব? তারপর সে আঁচল খুলে 5টা টাকা নিয়ে শরতের হাতে দিয়ে বললে, এই টাকা কটা সঙ্গে রাখো দিদি, দরকার হবে। ছোট বোনের কাছে নিতে লজ্জা নেই। সুসময়ে আসে অনেক রকমের শোধ দিতে পারবে। শরৎ বললে, তুমিও কেন চলো না আমার সঙ্গে? এই কষ্ট সহ্য করে মার খেয়ে কেন এখানে পড়ে থাকো? চলো, 2 বোনে পথে বেরোই ভগবানের নাম করে। তিনি নিরুপায় রূপায় একটা কিছু করে দেবেনি। কমলা বিষণ্ণ মুখে বললে, না দিদি, আমার তা হবার নয়। আমার মা এখানে,
মায়ের বয়স হয়েছে, তাকে ফেলে যেতে পারবো না। তাছাড়া আরো অনেক কাল এই পথের পথিক, এক পুরুষে নয়, অনেক পুরুষে। আমাদের উদ্ধার নেই। আমি যাব বললেই যাওয়া হবে না। বাঁচি মরি এখানেই থাকতে হবে। গোবরের গাদাতে জন্মেছি, গোবরের গাদাতেই মরতে হবে। শরৎ কমলার চিবুক ধরে আদর করে বললে, না ভাই, গোবরের গাদায় তুমি পদ্মফুল। কমলা অশ্রু সজল চোখে মাথা নিচু করে বললে, একটু পায়ের ধুলো দাও দিদি। ছোট বোন বলে মনে রেখো যেখানে থাকো। আমার আর দেরি করবার জো নেই। কমলা বিদায় নিয়ে দ্রুত পদে চলে গেল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 11 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।